দুনিয়ার টাকার গোলাম ধারাবাহিকের আসন্ন এপিসোডগুলি এমনই জমজমাট হতে চলেছে যা দেখে আপনিও বিশ্বাস করতে পারবেন না যে কোনটা আসল গোলাম আর কোনটা নকল গোলাম। একদিকে শাহজাদ যখন ঠিক করেছে যে মন্ত্রীমশাইকে উপযুক্ত শাস্তি দেবে এবং তার ব্যাংকের সমস্ত টাকা, যে গরিব অসহায় মানুষদের টাকা লুট করে ব্যাংকে রাখা হয়েছে, সেই টাকাগুলো লুট করে সে আবারও গরিব অসহায় মানুষদের কাছে ফিরিয়ে দেবে। এবং সে এই প্ল্যানিং মতো সে ব্যাংকে চলে যায়, মন্ত্রীমশাইয়ের ব্যাংকে, এবং সেখানে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার নাম করে সে সেখানে সমস্ত সিকিউরিটি সিস্টেম ভালো করে চেক করতে থাকে। কোথায় কটা ক্যামেরা লাগানো আছে, কোথায় অ্যালার্ম লাগানো আছে, সব কিছু ভালো করে খুঁটিনাটি তথ্য জিজ্ঞেস করে জানতে চায়। আর এদিকে তখনই দেখে যে ফতেমাও সেই ব্যাংকে এসছে, সেই ব্যাংকে টাকা তোলার জন্য এসেছে। আর ফতেমাকে দেখে তো শাহজাদের মনে খটকা লাগে যে ফাতেমা এখানে এসেছে তাকে না জানিয়ে এই ব্যাংকে এসে টাকা তুলছে। এই টাকাগুলো নিয়ে সে কি করতে চলেছে আর কী জন্য টাকা তুলছে, এটা নিয়ে সে চিন্তায় পড়ে যায়। এরপর যখন শাহজাদ বাড়িতে আসে এবং বাড়িতে এসে ফাতেমাকে জিজ্ঞাসা করে যে যখন তার স্মৃতি হারিয়ে ফেলেছিল তার আগে সে কয়েকটা ব্যাংকের অ্যাক্সেস দিয়ে গিয়েছিল, সেই ব্যাংকে তার সমস্ত টাকা ঠিকঠাক আছে কি না জিজ্ঞাসা করে। কিন্তু এদিকে তখন ফাতেমা এই কথা শুনে একটু ঘাবড়ে গেল। পরবর্তী মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সে বলে হ্যাঁ, সে ব্যাংকের যা টাকা ছিল সব কিছু ঠিক আছে। আর এদিকে তখন এই কথা শুনে সাজ্জাদ তো কিছু বলে না। সাজ্জাদ তো বুঝতে পারে যে এখানে কিছু না কিছু একটা গণ্ডগোল আছে, যেটা ফাতেমা তার কাছ থেকে লুকাচ্ছে। এবং ফাতেমার আচরণ দিন দিন যেন আলাদা রকম। সে এটাও লক্ষ্য করেছে যে ফাতেমা তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, তার কাছে আসছে না। এইগুলো তার আরও খটকা বাড়াচ্ছে। সে ঠিক করেছে যে এবার ফাতেমার ওপর নজর রাখবে। তাই সে তার ম্যানেজারকে বলে যে ফাতেমার ওপর নজর রাখার জন্য। আর যখনই এই কথা শোনে তখন ম্যানেজার বলে স্যার, আপনি এটা কি বলছেন? ফাতেমা তো আপনার স্ত্রী, আপনি ওনার বিরুদ্ধে নজর রাখার কথা বলছেন কেন? আপনি কি ওনাকে বিশ্বাস করেন না? তখন সাজ্জাদ বলে দেখুন, আমি আপনাকে এখন কোনো কথাই বলতে চাচ্ছি না। আমি এখন আপনাকে যেই কাজটা বলেছি সেই কাজটা করুন। আপনি এর বেশি কিছু জানতে চাইবেন না। আপনি তো আমার কাজ করছেন, তাই আমি যেটা বলছি সেটাই করবেন। আর একটা কথা মনে রাখবেন, আমি যে ফাতেমার বিরুদ্ধে লোক রাখিয়েছি যে খোঁজ রাখার জন্য ও কখন কী কোথায় করছে, সেই বিষয়ে যেন কেউ জানতে না পারে। এমনকি আমার মাও যেন জানতে না পারে যে আমি ও ফাতেমার বিরুদ্ধে খোঁজ খবর নিচ্ছি, ফাতেমার উপর নজর রাখছি। আর এই কথা শুনে তো একটু ঘাবড়ে যায় ম্যানেজার তখন মাথা নাড়িয়ে বলে ঠিক আছে স্যার, এই বলে সে চলে যায়। এবং সে সেখান থেকে চলে যাওয়ার পর সে চলে যায় একটা গোয়েন্দার সাথে দেখা করার জন্য। সে সেই গোয়েন্দার অফিসে গিয়ে সে ফাতেমার ছবিটা দেখায় এবং ফাতেমার ছবিটা দেখিয়ে বলে যে আপনাকে এই মহিলার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিতে হবে, জানতে হবে যে উনি কখন কোথায় যাচ্ছে, কি করছে না করছে, সেই ডিটেলসগুলো আমাকে পাই টু পাই জানাতে হবে। আর তার জন্য সে অনেক টাকা দিতে রাজি। এবং সে এই কথা বলতে না বলতেই সে 2 লক্ষ টাকা সেই ডিটেকটিভের হাতে দিয়ে দেয়। আর তখন সেই গোয়েন্দা বলে ঠিক আছে, আপনি যে কথা বলেছেন আর যেমন কাজ করতে বলেছেন আমি সেই কাজ করে দেবো, আপনি শুধুমাত্র আমাকে কয়েকদিনের জন্য সময় দিন। এরপর দেখা যায় যে ম্যানেজার সেখান থেকে চলে যায়। এরপর শুরু হয় সেই গোয়েন্দার কাজ। গোয়েন্দা ওই ফাতেমার ওপর নজর রাখতে শুরু করে। এদিকে গোয়েন্দা তো জানতো না যে সে আসলে সাজ্জাদ চৌধুরীর স্ত্রী। সে একটা সাধারণ মানুষ হিসেবেই তার গোয়েন্দাগিরি শুরু করে দেয়। সে খোঁজখবর নিতে শুরু করে এবং ধীরে ধীরে জানতে পারে যে এই ফাতেমা হলো সাজ্জাদ চৌধুরীর স্ত্রী। আর অন্যদিকে সে রিশাদের সাথেও জড়িত আছে। সে রিশাদকেও বিয়ে করেছিল। আর এই রিশাদের সাথে যে বিয়েটা হয়েছে সেটা সাজ্জাদ কোনোভাবেই জানে না। আর এই কথা জানার সাথে সাথেই সে ম্যানেজারকে বলে। আর ম্যানেজার তো এটা অলরেডি জানতো যে রিশাদের সাথে ফাতেমার অলরেডি বিয়ে হয়ে গেছিলো। কারণ যখন সাজ্জাদ তার স্মৃতি হারিয়ে ফেলেছিল তখন সাজ্জাদ স্যারকে সুস্থ করার জন্যই ফাতেমা এমন কাজটা করেছিল। কিন্তু সেই সাজ্জাদ চৌধুরী এখনও এই বিষয়ে কিছু জানে না। সব কিছু এখন লুকিয়ে রেখেছে ফাতেমা। ফাতেমা এবং সাজ্জাদের মা ঠিক করেছে যে ঠিক সময় মতো তাকে সব কিছু জানাবে। কারণ এই মুহূর্তে সাজ্জাদের উপর এই সব কিছু বলে তার টেনশন বাড়ানো যাবে না। অলরেডি সে খুব টেনশনের মধ্যে আছে। সেই 8 থেকে 8 মাস সে এতদিন মিসিং ছিল। তার পুরো ব্যবসা সব কিছু লাটে উঠে পড়ছিল। সে যখন ফিরে এসেছে তখন সব কিছুর দায়িত্ব আবারও নিজে হাতে তুলে নিয়ে সব কিছু আবারও নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে।
আর তার সাথে সাথে সে মন্ত্রী সাহেবের বিরুদ্ধেও জড়িয়ে পড়েছে। মন্ত্রী সাহেব এখন না জানি ওই সাজ্জাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সাজ্জাদকে ফাঁসানোর কী আবার নতুন পরিকল্পনা করেছে, সেটাকে কেউ জানে না। এরপর দেখা যায় যে গোয়েন্দাকে বলে যে ঠিক আছে, আপনি যখন এটা জানতে পেরেছেন, এই খবরটা যেন এখন বাইরে কেউ জানতে না পারে। তখন গোয়েন্দাটা তার কথা শুনে বলে যে আপনি একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন, আমি এই বিষয়ে কোনো আপোষ করি না, কারণ আমার পেশার বিরুদ্ধে চলে যায় এটা। আমি যে ক্লায়েন্টে ডিল করি সেই ক্লায়েন্ট ছাড়া আমার গোপন তথ্য, আমি যেই তথ্যগুলো সংগ্রহ করি সে ছাড়া অন্য কেউ জানতে পারে না, আর এটা আমি নিজের প্রাণ দিয়ে হলেও রক্ষা করি। তখন এই কথা শুনে ম্যানেজার বলে ঠিক আছে, আপনি এখন ফোন রাখুন, আপনি আমার কাজটা আপনি সম্পূর্ণ করুন, আপনি শুধুমাত্র নজর রাখুন আর জানাবেন যদি আপনার কোনো সন্দেহভাজন কোনো কাজ বা কোনো কিছু নজরে পড়ে তাহলে সাথে সাথে আপনাকে ফোন করবেন, আপনি যেন সময় নষ্ট করবেন না। তখন এই বলে ম্যানেজারটা ফোন কেটে দেয়। আর এদিকে তখন সেই গোয়েন্দা আবারও ফতেমার উপর নজর রাখতে শুরু করে দেয়। এইভাবেই কিছুদিন পার হয়ে যায়। হঠাৎ করে দেখা যায় যে শাহজাদের বন্ধু পল্টুর সাথে দাউদ খানের লোকজন কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তারা পল্টুর নাম্বার জোগাড় করে ফেলে এবং সেই নাম্বার দিয়ে পল্টুর ঠিকানা বার করে। এভাবে পল্টুর ঠিকানা বার করার পর দাউদ খানের লোকজন চলে যায় পল্টুর সাথে দেখা করার জন্য। আর এদিকে তখন পল্টু তার বাড়িতেই ছিল, সে বাড়িতে শুয়েছিল। হঠাৎ করেই দেখা যায় যে তার বাড়ির দরজায় কেউ টোকা মারছে। এদিকে পল্টু তো দরজায় টোকা শুনে তো অবাক হয়ে যায়, কারণ সে জানতো না যে এভাবে কেউ তার বাড়িতে এসে টোকা মারবে, কারণ তার বাড়িতে আজ পর্যন্ত কেউ আসেনি, এমনকি তার বন্ধু সাজ্জাদকেও তার এই বাড়ির ঠিকানা দেয়নি। অথচ তার এই বাড়িতে কেউ একজন এসে তার দরজায় টোকা মারছে, এটা দেখে তো সে অবাক হয়ে গেছে। সে ধীরে ধীরে গিয়ে দরজাটা খুলে দেয়, আর দরজা খুলতে সে দেখতে পায় যে দরজার বাইরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। আর তাদের মধ্যে একজন হঠাৎ করেই জিজ্ঞাসা করে ওঠে যে আপনি পল্টু, পল্টু দেবো আপনি? তখন পল্টু নামটা শুনে তো অবাক হয়ে গেছে, তখন বলে হ্যাঁ আমি পল্টু। এরপর দেখা যায় যে সেই লোকগুলি কিছু না বলে বাড়ির ভেতরে চলে আসে। এদিকে তখন পল্টু তো অবাক হয়ে গেছে এবং সাথে ভয়ও পেয়ে গেছে। পল্টু তখন তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে আপনারা কারা, আর আপনারা এভাবে বাড়ির ভিতরে কেন চলে এসেছেন, আর আমি তো আপনাদের বাড়িতে আসতে বলিনি, তা সত্ত্বেও আপনারা এখানে কেন এসেছেন, আর আমাকে কেনই বা ডিস্টার্ব করছেন? তখন দেখা যায় যে সেই লোকগুলির মধ্যে একজন মানে দাউদ খানের পিএ হঠাৎ করেই বলে ওঠে যে পল্টু, আমরা আপনার সাথে দেখা করতেই এসেছি, আমরা জানি, আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আপনার এখন খুব খারাপ সময় চলছে, আপনার খুব টাকার প্রয়োজন, আর আমরা সেটা জেনে শুনেই এখানে এসেছি। আমরা আপনাকে একটা কাজ দিতে চাই, আপনি যদি সেই কাজটা ঠিক সময় মতো করতে পারেন তাহলে আমরা অনেক টাকা দিতে রাজি আছি, আমরা আপনাকে অ্যাডভান্স টাকাও দিতে পারবো আপনি যদি আমাদের কথা মতো কাজগুলো করতে থাকেন। আর তখন এই কথা শুনে তো পল্টু অবাক হয়ে যায়। পল্টু তখন বিশ্বাসই করতে পারবে না যে এই লোকগুলো তার বিষয়ে পুরোপুরিভাবে খোঁজ নিয়েই এসেছে। তখন পল্টু জিজ্ঞাসা করে যে আমার সময় খারাপ আপনারা কিভাবে জানতে পারলেন, আমি তো কাউকে বলিনি। আচ্ছা, আপনারা কি ওই সাজ্জাদ চৌধুরী মানে আমার বন্ধু সাজ্জাদের লোক? তখন এই কথা শুনে তো সেই ম্যানেজার মানে দাউদ খানের ম্যানেজার ওরফে পিএ সে হাসতে থাকে। তখন বলে না না, আমরা ওই সাজ্জাদ চৌধুরীর লোক কেন হতে যাব, ওই সাজ্জাদ চৌধুরী তো আমাদের শত্রু, আমরা তো ওই সাজ্জাদ চৌধুরীকে শেষ করে দিতে চাই, ওর পুরো কোম্পানি ওর রেপুটেশন সব কিছু ধ্বংস করে দিতে চাই, আমরা ওর মান সম্মান শেষ করে দিতে চাই, আমরা ওর কোনো শোভাকাঙ্ক্ষী নয়, আমরা তো দাউদ খানের লোক, দাউদ খান। আর দাউদ খানের নাম শুনে তো পল্টু হতবাক হয়ে গেছে। পল্টু তখন বুঝতে পেরেছে যে এই দাউদ খান যে সাজ্জাদ চৌধুরীর উপর জানলেওয়া হামলা করেছিল। তখন দাউদ খানের নাম শুনে তো পল্টু আরও ভয় পেয়ে যায়। তখন সে বলতে থাকে যে দেখুন, আমরা জানি যে আপনারা সাজ্জাদকে মারার চেষ্টা করেছিলেন, আর এটা সকলেই জানতে পেরেছে, আর সাজ্জাদ তো প্রমাণও খুঁজে বার করেছে যে আপনারাই তাকে মারতে চেয়েছিলেন। এখন কি এখানে এসেছেন আমাকে ফাঁসানোর জন্য নাকি আমাকে শেষ করার জন্য, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি তো ওই সাজ্জাদ চৌধুরীর সাথে কোনোভাবেই জড়িত না, ও শুধুমাত্র আমার একটা ভালো বন্ধু, এর থেকে তো বেশি কিছু না। তখন দেখা যায় যে সেই লোকগুলির মধ্যে একজন বলে ওঠে
দেখুন, আপনি যেমনটা ভয় পাচ্ছেন বা যেটা ভাবছেন সেটা আসলে না। আমরা এখানে এসেছি যে আপনাকে আমরা টাকা দেবো এবং টাকা দিয়ে আমাদের কথা মতো আপনাকে কাজ করতে হবে। ওই সাইজের চৌধুরীর আশেপাশে থাকতে হবে। ওই সাইজের চৌধুরী কখন কোথায় যাচ্ছে, কি করছে, ওর কোম্পানিতে কত টাকার ডিল চলছে, কার সাথে ডিল চলছে, সেই সমস্ত গোপন তথ্যগুলো আমাদেরকে দিতে হবে। তার জন্যই আমরা আপনার কাছে এসেছি। আমরা অনেক টাকা দেবো। আপনি শুধু বলুন যে আপনার কত টাকা লাগবে, আমরা সেই টাকা দিতে রাজি আছি। কাজ শুরু করলে আমরা কিছুটা প্রথমে অ্যাডভান্স টাকা দিয়ে দেবো, আর আমাদের কাজ আমাদের কথা মতো করতে থাকলে তখন বাকি পেমেন্ট আমরা ধীরে ধীরে করতে থাকবো। আপনি যেরকমভাবে কাজ করবেন, যত তাড়াতাড়ি কাজ করবেন তত তাড়াতাড়ি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। তখন এই কথা শুনে তো মানে টাকার লোভে পড়ে যায় পল্টু। পল্টু তখন মনে মনে ভাবে, হ্যাঁ তাই তো, ওর কাছে যখন এসেছি এবং বলছে যে টাকার বিনিময়ে সে শুধুমাত্র ওই শাহজাদের কোম্পানির তথ্যগুলো দেবে, এতে তো কারোর কিছু যায় আসে না। আর এমনিতেই শাহজাদ তো তার উপরে ভরসা করে। আর সে যদি চায় সে যে কোনোভাবে শাহজাদের আশেপাশে থাকতে পারবে। শাহজাদ তো কদিন আগেও তাকে অফার করেছিল যে তার কোম্পানিতে চাকরি করার জন্য। সে নিজে ইচ্ছায় তো করেনি, কারণ সেই সময় তার চাকরির কোনো দরকার ছিল না। কিন্তু এই সময় যে হঠাৎ করে তার এমন এক জুয়ার নেশা লেগে গেছিল যে তার মধ্যে সে তার সব কিছু শেষ করে ফেলেছে, সব কিছু হারিয়ে ফেলেছে। সে এখন ভিখারি হয়ে গেছে, পথে বসতে চলেছে। তার কাছে কোনো টাকা পয়সা নেই, এমনকি যে নিজে তিনবেলা খেয়ে পড়ে বাঁচবে সেই টাকা পর্যন্ত নেই। আর এই ভেবে সে খুব টাকার লোভে পড়েছে। এদিকে তখন পল্টু এইভাবে কিছুক্ষণ চিন্তা করতে থাকে। অন্যদিকে তখন দেখা যায় যে সে দাউদ খানের সেই পিয়ে হঠাৎ করে একটা স্যুটকেস পল্টুর দিকে এগিয়ে দেয়। আর এদিকে স্যুটকেসটা দেখি তো পল্টু হতবাক হয়ে পড়ে। পল্টু তখন মনে মনে বলে যে এই স্যুটকেসের মধ্যে টাকা আছে, কত টাকা আছে, আর ওরা আমাকে কত টাকা অফার করতে চাইছে। সে ধীরে ধীরে সেই স্যুটকেসটা খোলে, আর স্যুটকেস খুলতেই দেখে যে সেই স্যুটকেসের মধ্যে টাকার ভর্তি। আর এটা দেখে তো সে টাকার নেশায় পড়ে যায়। সে তাড়াতাড়ি করে সেই স্যুটকেসটা নিজে সাইড করে ফেলে এবং সে সেই দাউদ খানের পিয়ের সাথে হাত মিলিয়ে নেয় এবং বলতে থাকে যে কী কী করতে হবে আমাকে ভালো করে বুঝিয়ে দিন, আমি সেই মতো কাজ করতে থাকবো। আমি ছদ্মবেশে ওই শাহজাদের সমস্ত তথ্য দিতে থাকবো, ওই কোম্পানিতে কখন কোথায় কী হচ্ছে সব কিছু দিতে থাকবো। তখন এইভাবে তো দেখে রাজি হয়ে যায় এবং দাউদ খানের পিয়ে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। আর এদিকে এদিকে তখন পল্টু পল্টু আবারও সেই স্যুটকেসটা হাতে নিয়েছে। সে হাতে নিয়ে সেখান থেকে টাকার বান্ডিলগুলো নিয়ে চেক করছে। সে বিশ্বাসই করতে পারছে না যে তার বাড়ি বয়ে দাউদ খানের লোক এক স্যুটকেস ভর্তি টাকা তার হাতে ধরে দিয়ে গেল এবং সে বলল যে তাদের কথা মতো যদি কাজ করে সে তারা আরও তাকে টাকা দেবে। সেই টাকা দেখে তো তার চোখ জ্বলজ্বল করে ওঠে। সে বুঝতে পারে যে এই যে তিনবেলা খাওয়ার পর্যন্ত জুটছিল না, সেখান থেকে তার কাছে আবারও যে এত এক সুটকেস ভর্তি টাকা চলে এসেছে, সে এই টাকাটা আর কোনোভাবেই হারাতে চায় না। তার জন্য সে যদি শাহজাদকে ধোঁকা দিতে হয় সে তাতেও রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় যে পল্টু পল্টু ধীরে ধীরে আবারও শাহজাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে। সে ধীরে ধীরে শাহজাদের সাথে থেকেই শাহজাদের কোম্পানিতে ধীরে ধীরে নিজের পজিশন তৈরি করতে থাকে। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ করেই দেখা যায় যে পল্টু একদিন নিজে থেকেই বলে ওঠে যে শাহজাদ, আমার না একটা চাকরির দরকার আছে। তোর কোম্পানি থেকে একটা কোনো চাকরি পাওয়া যাবে? কোনো কি জায়গা ফাঁকা আছে? কারণ এই মুহূর্তে আমি যেখানে জব করতাম, যেখানে চাকরি করতাম, সেখান থেকে আমাকে বার করে দেওয়া হয়েছে। সেই কোম্পানিটা ডুবতে বসেছে, তাই তারা নাকি অনেক লোককেই বার করে দিয়েছে, আর তার মধ্যে আমাকেও বার করে দিয়েছে। তখন এই কথা শুনে সাজ্জাদ অবাক হয়ে যায়। সাজ্জাদ তখন পল্টুকে বলতে থাকে যে এটা কি হলো তোর সাথে, এটা তো হওয়ার ছিল না। আর আমি তো তোকে এর আগেও আমার কোম্পানিতে চাকরি করার জন্য, জব করার জন্য তোকে অফার করেছিলাম, কিন্তু তখন তো তুই নিজের ইচ্ছা থেকেই সেই অফারটা রিজেক্ট করে দিয়েছিলিস। তোর যখন এখন এই খারাপ পরিস্থিতি আর তুই আমার কোম্পানিতে চাকরি করতে পারবি না, সেটা কখনো হয় নাকি? তুই তো আমার সেই ছোটোবেলার থেকে বন্ধু, তাই না? এই বলে দেখা যায় যে সে সাথে 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 তার ম্যানেজারকে ডাকে এবং ম্যানেজারকে বলে যে পল্টুর জন্য একটা স্পেশালিভাবে কেবিন তৈরি করতে। আর সে
কোম্পানির আজ থেকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে থাকবে। এই কথা শুনেই তো এদিকে পল্টু মনে মনে খুশি হয়ে যায়। একদিকে আবার পল্টু মনে মনে এটাও ভাবে যে সাজ্জাদ কিন্তু তার ওপর পুরোপুরি ভরসা রেখেছে, আর এদিকে সে কী করছে, সে ওই সাজ্জাদের পিছনেই ছুরি মারছে। সেই সাজ্জাদের কোম্পানিতে তত্ত্ব দাউদ খানকে দেওয়ার জন্য সে এই চাকরিটা করতে এসেছে। সে কিন্তু এভাবে যখনই ভাবছিল তখনই হঠাৎ করে তার টাকার কথাটা মনে পড়ে যায়, যে দাউদ খান তাকে অনেক টাকা দিয়েছে, যে টাকাটা সাজ্জাদ কখনোই দিতে পারবে না, আর দেবেও না যদিও বা কোনো সময় হয়। তখন ধীরে ধীরে আবারও টাকার নেশায় পড়ে সে এইসব খারাপ লাগা থেকে আবারও দূরেও চলে যায়। সে তখন আর এসব কথা নিয়ে কোনো চিন্তাভাবনাই করে না। তার শুধুমাত্র একটাই লক্ষ্য থাকে, সে যেভাবেই হোক ওই কোম্পানি থেকে তথ্য সংগ্রহ করে সে দাউদ খানের হাতে পৌঁছে দেবে। সে এই চিন্তাভাবনা নিয়ে সব কিছু শুরু করতে থাকে। আর এইদিকে দাউদ খানের সাথে ঠিক টাইম টু টাইম কল করতে থাকে এবং তাদের কাছে কি কি পরামর্শ আছে সব কিছু শেয়ার করতে থাকে। তাদের কি কি দরকার, কি কি দরকার নেই সব কিছু জানতে থাকে। এভাবেই কেটে যায় অনেক দিন। পল্টু ধীরে ধীরে সাজ্জাদের কোম্পানির গোপন তথ্যগুলো সরিয়ে দাউদ খানের লোকের হাতে তুলে দিতে থাকে। এভাবে হঠাৎ একদিন পল্টু খেয়াল করে যে সাজ্জাদের কাছে এমন এক ডিলের কথাবার্তা চলছে যেটা সে কাউকেই শেয়ার করতে চাইছে না, এমনকি কোনো লোককেও না, তার ম্যানেজারকেও না। সে তার নিজের ক্যাবিনে যার সাথে সেই ডিলটা হচ্ছে সেই ডিলের ব্যাপারে কথা বলছে, আর সেই মুহূর্তে কাউকেই সেখানে থাকতে দিচ্ছে না। তখন সে পল্টু ধীরে ধীরে বুঝতে পারে যে এটা নিশ্চয়ই অন্য কোনো অবৈধ কাজ বা বড় কোনো ডিলের কথাবার্তা চলছে, যেটা সে কাউকেই জানতে দিতে চাইছে না। এরপর সে সুযোগ খুঁজতে থাকে, কখন সে সুযোগ বুঝে ওই শাহজাদের কেবিনে যাবে এবং কেবিনে গিয়ে সেই ফাইলগুলো খুঁজে বার করবে এবং সেই ফাইলে কী এমন তথ্য আছে, কী এমন ডিল হচ্ছে যেটা কাউকেই সে জানতে দিতে চাইছে না। তখন এভাবে ধীরে ধীরে সুযোগ খুঁজতে থাকে। একদিন হঠাৎ দেখা যায় যে শাহজাদ তার ম্যানেজারকে নিয়ে চলে যায়, আর এদিকে তাড়াহুড়োর বসে শাহজাদ তার কেবিনের দরজা লক করতে ভুলে যায়। আর এদিকে দূর থেকেই নজর রাখছিল পল্টু। পল্টু যখন দেখে যে শাহজাদ তার কেবিনের দরজা দিতে ভুলে গেছে, তখন বুঝতে পারে যে এটাই তার কাছে একমাত্র সুযোগ। এই সুযোগটা কাজে লাগিয়ে তাকে তার কেবিনে ঢুকতে হবে এবং ঢুকে সেখানে গিয়ে সেই ফাইলগুলো চেক করতে হবে যে এই ফাইলগুলোর মধ্যে কী এমন ইম্পর্টেন্ট তথ্য আছে, কী এমন ইম্পর্টেন্ট ডিল চলছে। এরপর ধীরে ধীরে সে শাহজাদের কেবিনে প্রবেশ করে। এদিকে প্রবেশ করার পর সে দরজাটা টেনে দেয় এবং জানালার সমস্ত পর্দাগুলো টেনে ফেলে দেয়, যাতে বাইরের থেকে কেউ বুঝতে না পারে যে শাহজাদের কেবিনের মধ্যে কেউ একজন আছে। এরপর সে শাহজাদের কেবিনে গিয়ে শাহজাদের সমস্ত ফাইলগুলো খুঁজে বার করতে থাকে, ফাইলগুলো এক এক করে চেক করতে থাকে। সেই ফাইলগুলো খুঁজেও কোনো কিছুর নতুন তথ্য সংগ্রহ করতে পারে না। সে বুঝতে পারে না যে ওই ডিলের ব্যাপারে কি কোনো তথ্যই এখানে নেই, নাকি শাহজাদ সেই তথ্যগুলো সেই ডিলের সম্বন্ধে কাগজপত্রগুলো আলাদা কোথাও সরিয়ে রেখেছে। সে ধীরে ধীরে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। সেই কাগজগুলো সে খুঁজে পায় না। সে খুব টেনশনের মধ্যে পড়ে যায় যে তাহলে কি ওই শাহজাদ এই কাগজপত্রগুলো কি সাথে করে নিয়ে গেছে, নাকি অন্য কোথাও লুকিয়ে রেখেছে। সে এইভাবেই চিন্তা করতে থাকে। হঠাৎ করে তার লক্ষ্য করে যে হঠাৎ একটা কেবিনের পাশে একটা যেন আলাদাভাবে লকার বানানো আছে। আর সেই লকারটা দেখে তো অবাক হয়ে গেছে এবং মনে মনে সে খুব খুশি হয়ে গেছে। সে বুঝতে পেরেছে যে এই লকারের মধ্যেই ওই ফাইলটা রেখে দিয়েছে। সে নানানভাবে লকারটার পাসওয়ার্ড খুলে ট্রাই করতে থাকে, অথচ পাসওয়ার্ড বারবারই রং দেখাচ্ছিল। হঠাৎ করে তার মনে পড়ে যায় যে এই পাসওয়ার্ডটা হয় ফাতেমা নইলে ফ্রেয়ার নামে হতে পারে। হঠাৎ করে যখন ফ্রেয়া আর ফাতেমা দুজনের নাম একসাথে এন্টার করে, তখন সেই লকটি খুলে যায়। এর আগেও কিন্তু নামগুলো আলাদা আলাদাভাবে ট্রাই করেছিল, কিন্তু তখনও লক খোলেনি। একসাথে ট্রাই করতেই সেই লকারের পাসওয়ার্ড দিতেই লকারটা খুলে যায়। আর সেই লকারটার ভিতরে সে দেখে যে সেখানে একটা পেন ড্রাইভ আছে। সেখানে না কোনো ফাইল আছে আর না কোনো ডকুমেন্ট আছে, তার মধ্যে শুধুমাত্র একটা পেন ড্রাইভ আছে। আর পেন ড্রাইভটা দেখে তো অবাক হয়ে গেছে। সে বুঝতে পারছে না যে এই পেন ড্রাইভটা এত লুকিয়ে কেন রেখেছে শাহজাদ। এই পেন ড্রাইভের মধ্যে কী এমন গোপন তথ্য আছে যেটা এত
কড়াকড়িভাবে লুকিয়ে রেখেছে। নিশ্চয়ই এর মধ্যে গোপন কোনো জিনিস আছে, তার জন্যই তো সে এটা লকারের মধ্যে রেখে দিয়েছে। কারণ নইলে সাজেদ তো এমন কোনো তথ্যই লকারের মধ্যে রাখিনি। আর লকারের মধ্যে কোনো কাগজপত্রও ছিল না যেটা সে খুঁজতে এসেছিল। আচ্ছা, তাহলে কি এই পেন ড্রাইভের মধ্যে আসল রহস্য লুকিয়ে আছে? তখন সে পেন ড্রাইভটা নিয়ে লকারটা আবারও আগের মতো করে বন্ধ করে দিয়ে সে ধীরে ধীরে সাজেদের কেবিন থেকে বেরিয়ে আসতে শুরু করে। এদিকে যখনই বেরিয়ে আসতে যায় তখনই দেখে যে হঠাৎ করেই এক কলিগ দেখতে পায় যে শাহজাদ শাহজাদের কেবিন থেকে পল্টু বার হচ্ছে। আর পল্টুকে এভাবে চুপি চুপি বার হতে দেখে তো তার মনে সন্দেহ সৃষ্টি হয়, কিন্তু পল্টুকে সে কিছুই বলে না। আর পল্টু সেটা লক্ষ্য করেনি যে তার কলিগ তাকে দেখতে পেয়েছে বার হতে। এদিকে তখন সেই কলিগটা খুব টেনশনের মধ্যে পড়ে যায়। সে ভাবতে থাকে যে এই পল্টু স্যার তো সাজ্জাদ স্যারের ঘনিষ্ঠ বন্ধু। তাহলে তাহলে কি ওই সাজ্জাদ স্যারের বিরুদ্ধেই কি কোনো ষড়যন্ত্র করছে? নইলে সাজ্জাদ স্যার যখন তার কেবিনে নেই, সে চুপি চুপি সাজ্জাদ স্যারের কেবিনে ঢুকলো, কেবিনের মধ্যে থেকে কী এমন জিনিস নিয়ে আসলো, আর কী এমন জিনিস নিতে গেছিল যে চুপি চুপি ঢুকেছিল আর চুপি চুপি বার হয়েছে? সে ধীরে ধীরে ঠিক করে যে এই ব্যাপারটা সাজ্জাদ স্যার আসলেই তাকে জানাবে। অন্যদিকে তখন দেখা যায় যে পল্টু তার কেবিনে চলে এসেছে। তার কেবিনে এসে পেন ড্রাইভটা হাতে নিয়ে চিন্তা ভাবনা করছে। সে ভাবছে যে এই পেন ড্রাইভটা কি সে নিজে চেক করবে, নাকি সরাসরিভাবে না দেখেই সে দাউদ খানের হাতে তুলে দেবে। সে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। সে ভাবে যে দাউদ খানের হাতেই তুলে দেবে, কিন্তু তার আগে একবার যদি পেন ড্রাইভটা দেখা যায় তাহলে তো কোনো ক্ষতি হবে না। পেন ড্রাইভে কী এমন থাকতে পারে যা দেখলে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে, বা এমন কিছুও তো জানতে পারি যেটা ওই সাজ্জাদ কাউকে জানতে দেয়নি, তার গোপন বিষয়। যদি সে জানতে পারে তখন তো আর সাজ্জাদকে ব্ল্যাকমেল করে টাকা সংগ্রহ করতে তাকে কেউ আর বাধা দিতে পারবে না। এই চিন্তাভাবনা নিয়ে সে সেই পেনড্রাইভটা তার পিসিতে লগ ইন করে। আর পিসিতে এন্টার করতেই সেই পেন ড্রাইভটা ওপেন করে দেখে যে পেন ড্রাইভের মধ্যে কয়েকটা ভিডিও ফুটেজ আছে। আর সেই ফুটেজগুলো দেখে তো পল্টু হতবাক হয়ে পড়ে। সেই ফুটেজে দেখছে যে যখন যেখানে যেখানে ডিল হওয়ার কথা ছিল, যেখানে যেখানে তার মাইনিং হওয়ার কথা ছিল, সেই সমস্ত জায়গার ফুটেজ। আর সে ফুটেজগুলো বারবার দেখার পর বুঝতে পারে যে এই ফুটেজগুলো সেখানে যেখানে এখনও কোনো ডিল হয়নি, যেখানে এখনও সোনার অবশিষ্ট খনিগুলো বাকি আছে, মাইনিং করতে বাকি আছে। তখন সে বুঝতে পারে যে তার হাতে সোনার খনির খোঁজ লেগে গেছে। তাই জন্যই তো শাহজাদ এই বিষয়টা কাউকে জানতে দিতে চায়নি। আর নিশ্চয় যখন এসেছিল ওই কেউ একজন দেখা করতে, এই পেন ড্রাইভটা দিতেই এসেছিল। আমি হয়তো পল্টু মনে মনে ভাবছে যে আমি হয়তো ভুল বুঝছিলাম, যে সে হয়তো নতুন কোনো ডিল করতে চলেছে। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে আসলে ও কোনো ডিল করতে চায়নি। আসলে ওই লোকটি এসেছিল তার ওই সোনার খনির সন্ধান দিতে। সে ধীরে ধীরে এবার ঠিক করে যে এই সোনার খনিগুলো শাহজাদের হাতে পৌঁছানোর আগে সে নিজের করে নেবে। আর দরকার হলে শাহজাদকে ব্ল্যাকমেল করে তারকে জব্দ করবে, তার কাছ থেকে টাকা নিয়ে সেই সোনার খনিগুলোর কাজে লাগাবে, সেই সোনার খনিগুলো নিজে করে নেবে। এই চিন্তাভাবনা করতে থাকে। আর এই পেন ড্রাইভটা যে পেয়েছে, আর সে যে দাউদ খানকে দেবে ভেবেছিল সেটা কিন্তু আর দিতে চায় না। সে ভাবে যে এই পেন ড্রাইভটা যদি দাউদ খানের হাতে পৌঁছে যায় তখন দাউদ খান কিন্তু এই সোনার খনির সন্ধান পেয়ে যাবে, আর তখন তাকে সরিয়ে সাজ্জাদকে সরিয়ে সেই খনিগুলো নিজে দখল করে নেবে। সে এটা ভালো করেই বুঝতে পারে যে যতই হোক দাউদ খানের হয়ে সে কাজ করুক, কিন্তু যখন দেখবে যে সামনে এত বড় একটা খাজানা লুকিয়ে আছে তখন সে কাউকেই চাইবে না সাথে থাকুক। আর সে তাকেও যখন তখন রাস্তা দিয়ে সরিয়ে দিতে পারে, কারণ সে তো দাউদ খানের হয়ে অবৈধ কাজ করছে। সে তো দাউদ খানের কথা মতো শাহজাদের কোম্পানিতে এসে ঘুষপিটে ছদ্মবেশে তথ্য সংগ্রহ করছে। আর এটা যদি তখন দাউদ খান শাহজাদকে বলে দেয়, শাহজাদ তো তাকে ছাড়বে না, আর এদিকে দাউদ খানও তাকে ছাড়বে না। সেটা ভালো করেই বুঝতে পারে। তাই সে চুপচাপ পেন ড্রাইভটা নিজেই রেখে দেয়, দাউদ খানকে কোনোভাবে এই পেন ড্রাইভটার খবর জানায় না।